আরেকজন আছে, সেটা হলো তার নাম হলো তরিকুল ইসলাম তেনজিং। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে ঢাকায় সহিংসতা করে বিএনপি, আর এর নেতৃত্ব দেয় তরিকুল ইসলাম তেনজিং। একটা চেয়ারের মধ্যে গিয়ে বসায় দিয়ে হাত বেঁধে ফেলতো, ইলেকট্রিক শর্ট দিত। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা বীরের মতো গ্রেপ্তার হয়েছি। আমরা তো পালিয়ে থাকতে পারতাম, আমরা তো পালাইনি। আপনি নিজেও একজন তরুণদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমার তরুণদের উদ্দেশ্যে বলা একটাই, দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা ভালো শাসক তাদের সাথে থাকার জন্য। দর্শক, স্বাগত জানাচ্ছি ৭১ পডকাস্টে। আমি সাথে আছি মোহাম্মদ হোসাইন। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম তেনজিং। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ পডকাস্টে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হোসাইন সাহেব, পাশাপাশি ৭১ টিভির সমস্ত কলাকৌশলীদেরকেও। শুরুতেই জানবো, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। এই গণ অভ্যুত্থানে আপনার সম্পৃক্ততা কখন, কিভাবে, একটু সেই গল্পটা দিয়ে আমরা শুরু করতে চাই। আমাদের আন্দোলন কিন্তু অনেক আগের থেকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন ২০০৮-১১ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে, সে নির্বাচনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। সেদিন যদি সঠিক গণতান্ত্রিক হইতে যদি নির্বাচন হতো, সেদিনও বিএনপি ক্ষমতা আসতো। তারপর থেকে ২০১৩-১৪ ব্যাপক খুন গুমের মধ্যে দিয়ে কিন্তু সরকার বিরোধী আন্দোলন চলছিল। তখনও কিন্তু আমরা মাঠে, প্রতিটা প্রান্তে, প্রতিটা সময় পুলিশের সাথে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনীদের সাথে, তখন সে জুলাই আন্দোলনের চেয়ে কোনো অংশ কম ছিল না। সে আন্দোলনে আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে অনেকে গুম হয়েছেন। ওই সরকারের প্রথম ৫ বছরের যে নির্মমতা, ৫ বছরে প্রায় ১,০০০-১,০০০-এর মতো মৃত্যুবরণ করেছে। এরপরে তো সরকারের বিরুদ্ধে আমরা ২০১৮ এবং ম্যাডামকে গ্রেপ্তারের আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে তাদের সাথে একেবারে। ২৮শে অক্টোবরের কথা চিন্তা করেন না। এই ২৮শে অক্টোবরের মাঠে যখন আমরা ছিলাম, মুহুর্মুহু গুলিবর্ষণ করতেছে, গুলি করতেছে, টিয়ার সেল মারতেছে, মারতে মারতে মানুষকে মানে একেবারে ম্যাচাকার করে বলছে। এটা তো একটা যুদ্ধক্ষেত্র। আপনি দেখেন যে একটা বোম পড়ছে, মানুষ মারা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা তো মানুষে ওই বিল্ডিংয়ের মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেদিন। এমনভাবে তারা মারছে, প্রত্যেকটা মানুষ এক একটা মানুষের উপরে। মানে কত, প্রায় ২৫ লক্ষ লোকের সমাগমে আপনি যদি এইভাবে অস্ত্র চালান, গুলি করেন, তা সেখানে তো বলার কোনো অপেক্ষা রাখে না। প্রত্যেকটা আন্দোলন আপনি যখন ক্লিক করে, এটা কিন্তু একদিনে হয় না। বিগত হাসিনা, ফ্যাসিস্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সে সময় থেকে এই পর্যন্ত, জুলাই আন্দোলনের সমাপ্তি পর্যন্ত একের পর এক আন্দোলন হচ্ছে, একের পর এক গুম হচ্ছে, খুন হচ্ছে, মারা যাচ্ছে, গুলি করে মেরে ফেলছে, আমাদের ছেলেপেলেদেরকে নিয়ে বাসার থেকে নিয়ে গুম করে ফেলছে, আমাকেও নিছে। সেই আন্দোলনে আমি নিজেও একজন ভিকটিম হিসাবে গ্রেপ্তার হয়েছি। আমার মনে আছে আমি মিরপুরে ১৮, ১৯, ২০ তারিখে প্রতিদিন ১০ নম্বরে নামতাম। তো এটা যে ওরা গুলি করতেছে, ছাত্রলীগের ছেলেপেলেরা গুলি করতেছে, এর মধ্যেও ছিলাম। তারপরে তাদেরকে সহযোগিতা করছি, মিছিল মিটিং ওখানে সারাক্ষণ থাকা, সবই করলাম, আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে ছিলাম। তারপর ২২ তারিখে তো অ্যারেস্ট হয়ে গেলাম। ২২ তারিখে যখন অ্যারেস্ট হলাম, নিয়ে গেল রাতের বেলা ১১টার দিকে। তো সে হারুন সাহেব তার পরের দিন সকাল ১১টা আমাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে। ডিবি প্রধান হারুন সাহেব সাংবাদিক সম্মেলন। আমি তারেক রহমানের নির্দেশে জ্বালাও পোড়াও এই সেইগুলি না, তারেক রহমানের নির্দেশে কাজ করেছি, সেটা ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য। উনি একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য ওনার নির্দেশ ছিল, এবং ছাত্রদেরকে আগলিয়ে রাখার জন্য, ওদের যাতে কোনো ক্ষতি না হয়,
ওদেরকে সাহস দিয়ে ওদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে সেদিন উনি রাস্তায় নামে। ডিবিতে আপনাদের উপর কোনো নির্যাতন বা টর্চার? এটা থেকে নির্মম মানুষের সাথে এরকম আচরণ সাধারণত আমরা একটি পরাধীন রাষ্ট্র হিসাবে যদি পাকিস্তানিরা করতো তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম যে পাকিস্তানি বাহিনীরা আমাদেরকে ধরে নিয়ে গেছে। সন্ধ্যার পর হলো একটা আতঙ্ক, প্রত্যেকের মনে একটা আতঙ্ক। নূরকে যখন মারতে যখন আমরা তো একসাথে, খুব কষ্ট লাগতো যে পাটা সে মাটিতে পাটা দিতে পারতো না, ঠিক আছে। সাইফুল আলম নীরব আমাদের মহানগর বিএনপি কনভেনার ছিলেন। এরা তো চোর না, আমরা তো চোর না, আমরা বাটপার না যে আমাদেরকে এইভাবে মারতে হবে। একটা চেয়ারের মধ্যে গিয়ে বসায় দিয়ে হাত বেঁধে ফেলতো, ইলেকট্রিক শর্ট দিত, 30 সেকেন্ড, 49 সেকেন্ড, 40 সেকেন্ড, যে যতক্ষণ লোড নিতে পারে ততক্ষণ পর্যন্ত অত্যাচার করত। হঠাৎ করে হাত দুটো উপরের দিকে উঠে লটকায় পিটাইতো, কোমর থেকে নিচ পর্যন্ত মারত। কিরে ভাই, আমরা কি চুরি করছি? আমরা লুটপাট করেছি তাদের মতো যে আমাদেরকে এইভাবে মারতে হবে? আমরা সংগ্রাম করছি রাস্তায়, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা বীরের মতো গ্রেপ্তার হয়েছি। আমরা তো পালিয়ে থাকতে পারতাম, আমরা তো পালাইনি। তা আমাদের এইভাবে মারতে হবে কেন? তুমি তো তোমার কাস্টডিতে আমাকে জেলের ভিতর আটকায় রাখছো। 13টা দিন তুমি ডিবিতে রিমান্ডে নিয়ে, সেখানে আমাদের অসুস্থ সিনিয়র নেতারা ছিলেন, খসরু ভাইও ছিলেন, রিজভী আহমেদ ছিলেন, আন্দালি পার্থ ছিলেন আমাদের একই সাথে রিমান্ডে, তারপরে এনি চৌধুরী ছিলেন, সুলতান সালাউদ্দিন টুকু, আমরা সব একসাথে, আমাদের ফুটবলার আমিনুল ক্রীড়ামন্ত্রী একসাথে সব ফ্লোরে দিনকে দিন পড়ে রয়েছি। তারপর যখন জেলেও নিয়ে গেছে সেখানেও একটা নির্মমতা, অত্যাচার। রুম 8 ফিট বাই 6 ফিট একটা রুমের ভিতরে 24 ঘন্টা লক আপ, এদিকেও যেতে পারি না ওদিকে যেটা, শুধু বাথরুমে যাও আর শুয়ে পড়ো, বাথরুমে যাও আর শুয়ে পড়ো। এটা অত্যাচার। খাবার মন চাইছে একটা জায়গায় 3টার সময় দিছে, হ্যাঁ, এভাবে কোনো রকম যা দিত তাই খেয়ে বসবাস করতাম। 22 তারিখের পরে তো আপনি ডিবি হেফাজতে ছিলেন, এরপরে কারাগারে গেলেন, এরপরে কখন আপনি বা কবে মুক্তি পেলেন? শেখ হাসিনার পতন হয়েছে 5 তারিখে, তাই না? উনি যেদিন পতন হয়েছে তারপরের দিন মোটামুটি আমরা 6 তারিখে আমরা মুক্ত হয়েছি। মনে হচ্ছে এই শান্তি যে বুকে পাথরটা নেমে গেল। যখন ছাত্র জনতা সারা দেশব্যাপী আন্দোলনে নেমে পড়েছে, সেই খবরাখবরগুলো আপনাদের কাছে পৌঁছাতো কিনা, বা আপনাদের মধ্যে আশার সঞ্চার হতো কিনা যে এই সরকার? সেই খবরাখবর তো আসলে ওখানে পৌঁছানো আমাদের কাছে তো এটা অসম্ভব, কিন্তু আমরা একটা ফিল করতে পারতাম। কীভাবে ফিল করতে পারতাম? যখন আন্দোলনের শেষ পর্যায়ে, পতনের শেষ পর্যায়ে যাচ্ছে, তখন ওদের প্রশাসনে যারা ওখানে দায়িত্বরত ছিল তাদের ব্যবহারটা তখন একটু আতিথেয়তা একটু করে বেড়ে গেছে। তখন ওই লকআপ খুলে দেয়, আপনারা এখানে হাঁটেন, তখন যা চায় একটু খাবার হলেও পাঠায়, ভালো করে খাবার পাঠায়, তখন একটু আতিথেয়তা। আমরা তাদেরকে সেই ইয়েটা দিয়েছি, তারা তো হুকুমে তারা করছে যেটা, কিন্তু তারপরে গিয়ে যখন সরকার পতনের দিকে যাচ্ছে, প্রশাসন তখন দেখি যে ভিতরে একটু শেষের দিকে, একদম লাস্ট 1 দিন 2 দিন বা 3 দিন হতে পারে। তার আগ পর্যন্ত গুয়ান্তানাম কারাগার গল্প তো আমরা শুনেছি, এই কোনো অংশ কম ছিল না এই আমার হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে। আপনি তো দপ্তরের দায়িত্ব পালন করেছেন, করেছি না, এখনো করছেন। সেই জায়গা থেকে এই জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমান, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, আপনাদের দলের চেয়ারম্যান, তিনি তো লন্ডনে ছিলেন। সেই জায়গা থেকে এই সমন্বয়ের কাজটা কিভাবে হতো? আন্দোলন, এত বড় একটা আন্দোলন, একটি দল, এই একটা বড় ভূমিকা তার, সেই জায়গা থেকে সমন্বয়ের জায়গাটা কেমন ছিল? ওনার সমন্বয় অসাধারণ। উনি এত বেশি সাংগঠনিক, উনি যে তৃণমূল লেভেলের নেতাকর্মীদের সাথে
এমন সম্পর্ক বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেতার অতীতে আমি দেখি নাই, ভবিষ্যতে কবে হবে আমি জানি না। এই আন্দোলনে যারা তরুণ ছাত্রনেতা অনেকেই সংসদে গিয়েছেন, তাদের সাথে আপনাদের সমন্বয়ের জায়গাটা একটু, তারা যেহেতু আপনি দপ্তরের সাথে সংযুক্ত, দপ্তরের দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা থেকে ঠিক কত তারিখ থেকে আপনাদের সাথে তারা যোগাযোগ রক্ষা করছেন, বা বিএনপির সাথে তাদের যোগাযোগটা কিভাবে হলো সেই বিষয়টা একটু জানতে চাই। সবারই তো লক্ষ্য একটা ছিল, ফ্যাসিস্টকে বিদায় করা। যখন আপনার লক্ষ্য একটা থাকে, দেখবেন সবার মনস্তাত্ত্বিক সম্পর্কটা অটোমেটিক কিন্তু এক হয়ে যায়। তারাও ফ্যাসিস্টকে বিদায় করার জন্য ছিল, আমরাও ছিলাম, তাদেরকেও আমরা সহযোগিতা করছি, আমাদেরকেও তাদের সহযোগিতা ছিল, একে অপরের পরিপূরক। আমরা কাউকে খাটো করে বা ছোটো করে তো দেখিনি, এখনও দেখছি না, ভবিষ্যতেও দেখতে চাই না। আমরা চাই দেশ এগিয়ে যাক। জুলাই গণ অভ্যুত্থানের এই যে এত ত্যাগ, প্রায় 1400 ছাত্র জনতা এখানে নিহত হয়েছে, আর সেই জায়গা থেকে এই এত বড় একটা আন্দোলন, এই আন্দোলনের প্রধানতম ঝুঁকির জায়গাটা কি ছিল? খুব স্বাভাবিকভাবে আন্দোলন ব্যর্থ হলে যারা আন্দোলনে নেমেছে তাদের একটা খড়গ, খুব সুন্দর একটা পয়েন্টে আসছে। আজকে যদি সরকার পতন না হতো, তাহলে আজকে আমরা আপনার সামনে এখানে বসে কথা আর বলা লাগতো না, এখনও জেলে থাকতাম অথবা মেরে ফেলতো। আমরা তো আন্দোলন করতে গিয়ে আমরা অলরেডি তাদের কাছে আমাদেরকে ধরে নিয়ে গেছেন। তার মানে আমি শেষ, আমি ধরেই নিছি সরকার পতন যদি না হয়, আমরা আর এই জীবনে হাসিনার আমলে আর, বা হাসিনা যতদিন থাকবে ক্ষমতায়, ততদিন হয়তো আর বেরোতে পারবো না, অথবা মেরে ফেলবে। এটাই আমাদের ভিতরে ছিল, আমরা এটা মেনেই নিছি। কয়জন মেনে নিতে পারে? আমরা সেটা মেনে নিয়ে যুদ্ধ করছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করি না, সংগ্রাম করেছি। আর ওদের সব সোর্স হাজার হাজার কোটি টাকা লোকরা হাসিনার সাথে এদের লগের নেতাকর্মী যা আছে সবই পালাই গেছে। কেন? কেউ তো নাই, মাঠে থাকলো না, সৎ সাহস তো কাদের নাই, কিন্তু আমাদের তো সৎ সাহস ছিল। আমরা মাঠে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছিলাম, মাঠে ছিলাম, মাঠ থেকে কখনো যায়নি। কারণ এই দেশ তো আমাদের থাকতে হবে। ঠিক কখন মনে হয়েছিল, বা কবে মনে হয়েছিল যে এই আন্দোলন একটা ঐতিহাসিক মাত্রা পাবে, একটা ইতিহাস সৃষ্টিকারী আন্দোলন হতে যাচ্ছে, কিংবা আন্দোলনের সাফল্য খুব সন্নিকটে, এরকম? এটা আমরা 24-এ যখন শেখ হাসিনা ক্ষমতা আসছে, আমরা তখন থেকে ফিল করতেছি হাসিনার সময় শেষ, তার বিদায়ের পালা শুরু হয়ে গেছে। ঠিক আছে, শুধু সময়ের একটু ব্যাপার ছিল, ঠিক তাই হয়েছে। কারণ 24-এর আন্দোলনে তার ক্ষমতা আসার জন্য আমাদের বিগত দিনে আমাদের যে আন্দোলন সংগ্রামে আমাদের যে এরকম নেতাকর্মীদের, দেশ মানুষের, জনগণের যে উপস্থিতিটা, এটা হাসিনা টের পাইছে। যার কারণে তার আগে তার নেতাকর্মীরা অনেকে আখের গোছায় দেশ থেকে আস্তে আস্তে চলা শুরু করছে। উনি পাসপোর্টও কেড়ে রেখে দিচ্ছেন অনেক নেতাদের, এটা নিশ্চয়ই আপনি জানেন। তার নেতাদের অনেকের পাসপোর্ট নাকি উনি আটকে রাখছেন, কেউ যেতে না পারে। তার মানে তারা এগুলি আমরা যখন শুনি, তার মানে সরকারের পতনের বিজয় ঘন্টা অলরেডি বেজে যাচ্ছে। হয়তো বা ক্ষমতায় আসছে, কদিন থাকবে জোর করে অস্ত্রের মুখ দিয়ে, তাই ছিল। একটা শেষে অবশেষে তো সেটা পারে নাই। শেখ হাসিনা ফিরে আসার কথা শোনা যাচ্ছে, বা রয়টার্স একটা ইন্টারভিউ তিনি দিয়েছেন, সেই জায়গা থেকে আপনারা, বিএনপি এটিকে কিভাবে দেখে? তো চুরি করে পালাই গেছে, উনি কেন আসবে? হয়তোবা সাংবাদিকদের অতি উৎসাহী কোনো রয়টার্সে আপনি যেটা বললেন প্রচার টচার হচ্ছে, আমি মনে করি উনি যদি আসতে চান, শুভ বুদ্ধি উদয় হচ্ছেন, উনি আসুক। ওনার তো বিচারের আওতায় হতে হবে, তাই না? বিচারের আমরা তো উনি যদি, আমরা মনে করি উনি এই দেশের, তাই না, উনি তো চোরের মতো পালাই গেছে, সেটা ভিন্ন বিষয়। ওনার দেশে উনি যদি আসতে চায়, আইনের আওতার মধ্যে দিয়ে আসবে। জুলাই গণ অভ্যুত্থানটা একটা দীর্ঘ 17 বছরের ত্যাগ, জুলুম, নির্যাতন, নিপীড়নের উপর দিয়ে একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনের চূড়ান্ত সাফল্য। সেই জায়গা থেকে এই আন্দোলনে যারা অসংখ্য মানুষ নেমেছেন, যাদের অনেক প্রত্যাশা ছিল, একটি গণতান্ত্রিক সরকার এসেছে, সেই সরকার প্রত্যাশা কতখানি পূরণ করতে পেরেছে, বা এই সরকারের উপর জনগণের যে আস্থা, এই বিষয়টি সরকার ঠিকঠাক তার দায়িত্বটা পালন করতে পারবে বলে মনে করেন কিনা? শুনেন, সরকারের 5 মাস
6 মাসে পাড়া দিচ্ছে আর কি। অনেকগুলি জরিপ আপনি মনে হয় দেখেন কিনা জানেন না, অনলাইন জরিপ, পত্রিকার জরিপ, দিন দিন তারেক রহমানের জনপ্রিয়তা, মানুষের অ্যাকসেপ্টেশন ব্যাপক, জনপ্রিয়তা প্রচুর বৃদ্ধি পেয়েছে। কারণ ওনার যে মহানুভবতা, দেশকে এগিয়ে নেওয়ার যে প্ল্যান, উনি নেমেই কিন্তু বলছেন দেশে শান্তি শান্তি শান্তি, আই হ্যাভ এ প্ল্যান। এবং উনি সেই প্ল্যান মোতাবেক কাজ করতেছেন। এদেশের মানুষের 1000 বছরের জন্য উনি অলরেডি 2টা উদ্যোগ আপনি নিশ্চয়ই শুনেছেন, পদ্মা আর তিস্তা ব্যারেজের মতো, যেটা এদেশের মানুষের ভাগ্য 1000 বছর ধরে মানুষ এটা ভোগ করতে পারবে। উনি সে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে খাল খনন কর্মসূচি, উনি প্রতিদিন কোথাও না কোথাও খাল কাটতেছেন, যাচ্ছেন। এদেশের মানুষের শান্তিতে থাকার জন্য, পরিবেশের ভারসাম্য ঠিকানোর জন্য উনি 25 কোটি চারা বৃক্ষরোপণ করবেন, সে কার্যক্রম রাখছেন। উনি মানুষ যাতে দুই বেলা পেটে ভরে খেতে পারেন, মানুষ যাতে তার বাইং ক্যাপাসিটি যাতে ঠিক থাকে। আপনি দেখেন উনি আসার পরে আপনাকে কেউ বলতে পারছেন আরে আগে তো 1 কেজি পেঁয়াজ আপনি 100 টাকার নিচে পাইতেন না, এখন 100 টাকা দিয়ে আপনি 5 কেজি পেঁয়াজ কিনতে পারছেন। 200 টাকার উপরে কাঁচামরিচের দাম ছিল। প্রত্যেকটা দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখছেন। বরাবরই পরিবার উপেক্ষিত থাকে। আপনি দীর্ঘ দিন ধরে রাজনীতিতে আছেন। আপনার এই রাজনীতিতে থাকা, জেল জুলুম নিপীড়ন, এই বিষয়টি পরিবার কিভাবে দেখে? এবং নিশ্চয়ই পরিবার অনেকভাবেই অনেক দিক থেকে বঞ্চিত হয়েছে, তারা কিভাবে নেয় আপনার এই রাজনীতি? তো দেশের জন্য রাজনীতি করতে হলে তো পরিবারকে কিছুটা কনসিডার করতে হবে, এবং সেটাই পরিবারের আমাদের সন্তানরা তাই করেছে। পরিবারও সেই এত অত্যাচার গত 17 বছর পরিবার সহ্য করেও ছেড়ে দিছে। 1971 সালে যেরকম দেশ স্বাধীনের জন্য মাতা সন্তানকে দিয়ে দিছে, যাও যুদ্ধ করো, দেশ স্বাধীন করো, ঠিক এমনি করে অনেক পরিবার কিন্তু মেনে নিছে যে যাও তুমি যাও। তাদের অনেক কষ্ট হয়েছে। যেমন আমার পরিবারের কথা বলি, বাচ্চাগুলো খুব ভয় পেত, স্বাভাবিক, এটা আতঙ্ক না। তো এ কথা আমি আরও এক জায়গায় বলেছি। আমার একটা ছোটো মেয়ে, ছোট্ট গল্প শেষ করি, তখন ওর বয়স 5 বছর। তো পুলিশ এরকম আইসা অত্যাচার করে, তো স্বাভাবিক, এটা আতঙ্ক না। বাবাকে পুলিশ ধরতে আসছে, ও কি বুঝে বাবা কি, কেন পুলিশ ধরতে আসবে? ওর মনে এত আতঙ্ক। আমি বাসায় ঢুকলে আমার সন্তান মনে করতো এই পুলিশ মনে আসতো, একটা গিয়ে দারোয়ান নিচে দাঁড়া থাকতো, পাহারা দিত। উপর থেকে আমি ওই একটু দেখা করতে যেতাম, একটু দুপুরে বা একটু রাতে এক সময় ঠাস করে ঢুকে 2টা খেতে, বাইরে খেতে খেতে একটা বিরক্ত লাগে না? তো বাসায় যখন খেতে যেতাম, বারান্দায় দিয়ে আমার ছোট বাচ্চাটা যেটা 5 বছর, ও কতক্ষণ পর পর চলে যেত বারান্দায় গিয়ে দেখতো পুলিশ আছে কিনা, আবার আসতো, তাই আবার যেত। তো এরকম করতো, তো আমি যেটা খুব ফলো করতাম, ঠিক আছে। তা আমি ওর জিজ্ঞেস করলাম যে পুলিশ আসলে কেমন লাগে? তো বলে যে এই দেখাচ্ছে, মানে ধুপ 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 করে ভয়ে। আমি বললাম যে বলতে পারে না, ধুপ ধুপ, ছোটো বাচ্চা তো 5 বছরে, যে ভয়ে ধুপ 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 করে, হ্যাঁ জি বাবা বাবা জি। তো এই ধরনের আতঙ্কের মধ্যে দিয়ে তো গেছে, তারা মেনে নিছে যে একদিন দেশে একটা শান্তি আসবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই যে এখন কী পাচ্ছি না পাচ্ছি সেটা বড় কথা নয়। আমি তো বাসায় গিয়ে এখন ঘুমাতে পারতেছি, থাকতে পারছি, পরিবারকে সময় দিতে পারছি, রাষ্ট্র দেশ তো ভালো আছে, দেশের মানুষ তো ভালো আছে। সবশেষ আপনি নিজেও একজন তরুণদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমার তরুণদের উদ্দেশ্যে বলা একটাই, দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা ভালো শাসক তাদের সাথে থাকার জন্য তাদের কাছে অনুরোধ থাকবে, সমাজের যেসব নৈরাজ্য থাকে সেটাকে যদি সামাজিকভাবে তরুণরা যদি প্রতিহত করে, তাহলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে তাদেরকে না উচ্চারণ করতে হবে। মাদককে সামাজিকভাবে যতক্ষণ পর্যন্ত আপনি বয়কট করতে না পারবেন,
ততক্ষণ পর্যন্ত এটা শেষ হবে না। রাষ্ট্র চেষ্টা করে অনেক সময় পারে না, কারণ সমাজ তো অনেক বড়। রাষ্ট্র শাসন ঠিক আছে, রাষ্ট্রকেও লাগবে, কিন্তু সমাজকে বেশি সচেতন হতে হবে। তাই এটার দায় দায়িত্ব কিন্তু এই তরুণদেরকে এগিয়ে আসতে হবে, নিজেদের চেষ্টায় এই সমাজ থেকে মাদক, যেখানে ব্যভিচার আছে, সেটাকে প্রতিহত করা। দিন শেষে একটাই, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে মানুষের মতো মানুষ হওয়া। তাদেরকে মনে রাখতে হবে, সে নিজে বাঁচার জন্য যদি নিজেকে তৈরি করে, তাহলে তার পরিবারকে বাঁচাতে পারবে। যে পরিবারকে বাঁচাতে পারবে সে সমাজকে বাঁচাতে পারবে, যে সমাজকে বাঁচাতে পারবে সে রাষ্ট্রকে ভালোভাবে কিছু দিতে পারবে। এটাই কিন্তু আমাদের এই তরুণ সমাজের ভিতরে এই উপলব্ধিটা থাকতে হবে। তরুণ সমাজের কাছে এটাই উদাত্ত আহ্বান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাদের কলাকৌশলী যারা এখানে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ৭১ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ৭১ টিভির কাছে অনুরোধ রাখবো, এটা যাতে বস্তুনিষ্ঠ সত্য সাংবাদিকতার মধ্যে দিয়ে যাতে তারা থাকে। দর্শক, আজ এই পর্যন্ত কথা বলছিলাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম তেনজিংয়ের সঙ্গে। অন্যদিন অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে ৭১ পডকাস্টে কথা বলবো, সাথেই থাকুন।